নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী, যারা তোমরা ক্লাস 10-এ পড়ছো এই মুহূর্তে, তোমাদের প্রত্যেককে আমার এই ক্লাসে স্বাগত। আমি ডক্টর মৃন্ময় দে, আমি রানাঘাট ভারতীয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ভৌত বিজ্ঞানের, সেটা হলো গ্যাসের আচরণ। গ্যাসের আচরণের মধ্যে আমরা তোমাদের সঙ্গে প্রথম দিন বয়লের সূত্র আলোচনা করেছিলাম ভলিউম 1-এ। আজকে ভলিউম 2 আমরা আলোচনা করব, সেখানে মূলত চার্লসের সূত্র সম্বন্ধে আলোচনা করব। তো আজকে কি কি আলোচনা করব সেটা আমরা একটু জেনে নিই। সেটা হচ্ছে কি অবজেক্টিভস, তাই তো? আমরা আজকে যে সেশনটার অবজেক্টিভস, প্রথম কথা হচ্ছে চার্লসের সূত্র সম্বন্ধে আমরা জানতে পারবো, পরম শূন্য উষ্ণতা সম্বন্ধে আমরা জানতে পারবো, পরম উষ্ণতা স্কেল বা যেটাকে আমরা কেলভিন স্কেল বলে থাকি সেটা সম্বন্ধে জানতে পারবো, চার্লসের সূত্র সম্পর্কিত কিছু লেখচিত্র আমরা জানতে পারবো, আর চার্লসের সূত্র সম্পর্কিত কিছু গাণিতিক সমাধান আমরা করতে পারবো। প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে চার্লসের সূত্র। তো চার্লসের সূত্র বলবার আগে আমরা একটা ভিডিও দেখব। সেই ভিডিওটা এই ইউটিউব লিঙ্ক থেকে আমরা পেয়েছি। তোমরা চাইলে এই ইউটিউব লিঙ্কটা ক্লিক করে ভিডিওটা দেখতে পারো। তো আমরা তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। ওকে, শুরু করি। এবার এই ভিডিওতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি 1787 খ্রিস্টাব্দে চার্লস, বিজ্ঞানী জ্যাকুয়াস চার্লস, উনি কি করেছিলেন? উনি এফেক্ট অফ চেঞ্জ অফ টেম্পারেচার অন দ্য ভলিউম অফ আ ফিক্সড অ্যামাউন্ট অফ গ্যাস অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, অর্থাৎ স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ওপর ভলিউম এবং টেম্পারেচারের যে চেঞ্জ, মানে একটার এফেক্ট আরেকটার ওপর, অর্থাৎ টেম্পারেচার বলে ভলিউমের কি পরিবর্তন হয় সেই সম্বন্ধে একটা আইডিয়া দিয়েছিলেন। ওকে, তাহলে চার্লসের সূত্রটা কি? চার্লসের সূত্রটা হচ্ছে কি, একটা নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে গ্যাসের যে আয়তন এবং যে গ্যাসের যে পরম তাপমাত্রা সেটা পরস্পরের সঙ্গে সমানুপাতিক যদি চাপ স্থির থাকে। দেখতেই পাচ্ছ ভি প্রপোর্শনাল টু টি অ্যাট কনস্ট্যান্ট এন অ্যান্ড পি, মানে ভর এবং চাপ স্থির থাকলে ভলিউম অর্থাৎ আয়তন এবং তাপমাত্রা পরস্পরের সঙ্গে সমানুপাতিক। যেখানে ভি দিয়ে আমরা ভলিউমকে, ওকে, আর টি দিয়ে, ক্যাপিটাল টি দিয়ে আমরা পরম উষ্ণতাকে আমরা এখানে উল্লেখ করেছি, যেটাকে আমরা কেলভিন স্কেলের উষ্ণতা আমরা বলে থাকি। আমরা পরে আলোচনা করবো অবশ্যই এটা নিয়ে, কিন্তু এক্ষেত্রে স্থির থাকতে হবে গ্যাসের ভর এবং গ্যাসের চাপ। ওকে, বেশ, তাহলে আমরা এগিয়ে থাকি। আবার একটু এগুলো এবার হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আমরা কিছুক্ষণ আগেই বলেছি যে এখানে কি হয়, ভলিউম আর টেম্পারেচারের এফেক্টটা আমরা দেখে থাকি, মানে ভলিউমটা টেম্পারেচারের সঙ্গে কিভাবে পরিবর্তন হয়। তোমরা দেখতেই পাচ্ছ এখানে, দেখো প্রেশারটা কি হচ্ছে, এখানে এখানে টেম্পারেচারটা কি হচ্ছে। টেম্পারেচার এখানে বাড়ালে কি হবে দেখবো আমরা। হ্যাঁ, তাহলে টেম্পারেচার যদি বাড়ে, দেখো টেম্পারেচার বাড়ছে, তাই না? টেম্পারেচার বাড়ছে ধীরে ধীরে, তাহলে কি হবে, টেম্পারেচার বাড়লে ভলিউমটা কি হচ্ছে, ধীরে 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 বাড়ছে, তাই না? তাহলে ভলিউম যদি বেড়ে যায় তাহলে কি হবে, টেম্পারেচার বাড়লে ভলিউমটা কি হচ্ছে, ভলিউমটা আস্তে আস্তে বাড়তে থাকে। ওকে, বেশ, তাহলে এখানে আমরা কি বলতে চাইছি, এখানে বলছি এবার এই ভলিউমটা যদি বেড়ে যাচ্ছে তাহলে কৃষ্ণটার উপর চাপ প্রয়োগ করছে একটা, তাই জন্য ভলিউমটা বেড়ে যাচ্ছে আর টেম্পারেচার বেড়ে যাচ্ছে। তাহলে টেম্পারেচার ভলিউমের সঙ্গে সম্পর্কটা কিরকম, ওয়াই অক্ষে যদি আমি ভলিউমকে রাখি অর্থাৎ আয়তনকে রাখি, আর এক্স অক্ষে যদি আমি টেম্পারেচার রাখি, তাহলে যেহেতু এরা একে অপরের সঙ্গে প্রপোর্শনাল অর্থাৎ সমানুপাতিক, তাহলে কি হবে, একটা মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যাবে। ওকে, বেশ, এখানে কেলভিন স্কেলে টেম্পারেচারটাকে কে দিয়ে প্রকাশ করা হয়েছে, আর ডিগ্রি সেন্টিগ্রেড তার সঙ্গে 273 যোগ করলে আমরা পেয়ে যাবো কেলভিন স্কেলে টেম্পারেচার। এগুলো সম্বন্ধে পরে অবশ্য আমরা আলোচনা করবো, যেহেতু এই ভিডিওতে দেখা যাচ্ছে তাই জন্য বলে যাচ্ছে না। আমরা এখানে আবার আমরা এলাম, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে টেম্পারেচার বাড়লে ভলিউমটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তাই না? যে টেম্পারেচার বাড়ছে এদিকে ভলিউমটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি। এবার কি হবে দেখা যাক কি হচ্ছে। এবার
যেটা আমরা এক্ষুনি আলোচনা করলাম সেটা হচ্ছে ওয়াই অক্ষে ভলিউম অর্থাৎ আয়তন, আর এক্স অক্ষে যদি টেম্পারেচার বা তাপমাত্রা, অবশ্যই সেটা কেলভিন স্কেলে বা পরম উষ্ণতা যেটা আমরা বলে থাকি, তাহলে এরকম একটা মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যাবে যখন গ্যাসের ভর এবং চাপটা স্থির থাকে। ওকে, তাহলে চার্লসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি v1/t1 = v2/t2। অবশ্যই এই t1 টি2 কে ক্যাপিটালে লিখতে হবে আমাদেরকে, কারণ ক্যাপিটাল টি দিয়ে আমরা প্রকাশ করে থাকি পরম উষ্ণতা বা কেলভিন স্কেলে উষ্ণতা। এবার একটা এক্সপেরিমেন্ট তোমাদের সঙ্গে দেখানো হবে। দেখো, দেখতে পাচ্ছ এই যে দেখো টেম্পারেচার এখানে বাড়ানো হচ্ছে, তাই না? এখানে টেম্পারেচার বাড়ানো হচ্ছে, আর এখানে কি হচ্ছে, গ্লাসের মধ্যে জল রাখা আছে আর একটা বেলুন রাখা আছে। তো যত টেম্পারেচার বাড়ছে তখন বেলুনের আয়তনটা তত কি হচ্ছে, ধীরে ধীরে বাড়ছে। তবে টেম্পারেচার বাড়লে ভলিউমটা কি হয়, ধীরে ধীরে বাড়ে। এইবার কি হবে, এই বেলুনটাকে আমরা একটা বরফের মধ্যে রেখে দিলাম, আইস কিউবের মধ্যে রেখে দিলাম। তাহলে দেখো বেলুনের আয়তনটা ধীরে 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 কি হচ্ছে, কমতে থাকছে, তাই তো? তাহলে কি হচ্ছে, টেম্পারেচার বাড়লে অর্থাৎ তাপমাত্রা বাড়লে গ্যাসের ভলিউম বেড়ে যায়, আর টেম্পারেচার কমলে গ্যাসের ভলিউম কমে যায়। ওকে, বেশ। কি হচ্ছে এইবার, এই মুহূর্তে আমাদের খেয়াল রাখতে হবে, চাষের সাথে আমরা আগেও বলেছি, যেখানে কি করতে হবে, আমাদের গ্যাসের যে চাপ সেটাকে আমরা কিন্তু মেনটেন করতে হবে, তাই না? আর তাহলে তখন সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে গ্যাসের ভলিউম এবং টেম্পারেচার সত্যি সত্যি পরস্পরের সঙ্গে সমানুপাতিক আদৌ হচ্ছে কি হচ্ছে না। তার মানে কি হচ্ছে, যত টেম্পারেচার বাড়ছে তত পি এবং ভলিউম দুটি ইনক্রিজ করছে। আবার উল্টো দিকে কি হচ্ছে, যদি ভি বাড়ে তাহলে কি হচ্ছে, পি কমে যাবে। হ্যাঁ, তো এইভাবে জিনিসটা হতে থাকবে আলটিমেটলি। এবার দেখো নর্মাল টেম্পারেচার কি হচ্ছে, নর্মাল টেম্পারেচার কি হচ্ছে, এই যে বেলুনের ভেতরের যে চাপটা রয়েছে আর বাইরের যে এয়ারের যে চাপটা রয়েছে, এই দুটো কিন্তু অলমোস্ট কি সেম। তো বলছে দ্য প্রেশার ইনসাইড আ বেলুন ইজ এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ দ্য এয়ার আউটসাইড। অর্থাৎ বাইরের যে চাপটা রয়েছে, এটা বাইরে যে দেখো সবুজ দিয়ে বাইরের চাপটা বোঝানো হয়েছে আর লাল দিয়ে ভিতরের চাপটা বোঝানো হয়েছে। তাহলে এই মুহূর্তে কি হচ্ছে, নর্মাল টেম্পারেচার দুটোই কিন্তু আলটিমেটলি সমান। কিন্তু যদি এটাকে আমরা ওয়ার্ম করি অর্থাৎ গরম করি, তাহলে কি হবে, দ্য প্রেশার অফ দ্য এয়ার ইন দ্য বেলুন উইল ইনক্রিজ ডিউ টু দ্য কলিশন বিটুইন দ্য এয়ার মলিকিউলস অ্যান্ড দ্য ওয়াল অফ দ্য বেলুন। তাহলে যেহেতু তাপমাত্রা বাড়াচ্ছি, তার ফলে কি হবে, এই বেলুনের ভেতরে যে এয়ারটা রয়েছে তাদের নিজেদের মধ্যে কলিশন হবে অর্থাৎ সংঘর্ষ হবে, এবং নিজেদের মধ্যে শুধু নয়, এই যে দেওয়ালটার সঙ্গে সংঘর্ষ হবে, ফলে কি হবে, এর আয়তনটা ধীরে ধীরে কি হবে, বাড়তে থাকবে। ওকে, আর প্রেশারটা কি হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে জিনিসটা। দেখতে পাচ্ছি টেম্পারেচার বাড়ানো হচ্ছে, তত প্রেশার এবং ভলিউম দুটোই আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এবার কি বলছে, বলছে অ্যাজ দ্য প্রেশার ইনসাইড ইজ গ্রেটার দ্যান দ্য প্রেশার আউটসাইড দ্য বেলুন উইল এক্সপ্যান্ড। এবার কি হচ্ছে, ভেতরের যে চাপটা, সেই ভেতরের চাপটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তার তুলনায় বাইরের যে চাপটা রয়েছে, সবুজ যেটা আমরা দেখিয়েছি, তার তুলনায় ভেতরের চাপটা বেশি হয়ে যাচ্ছে। ফলে কি হচ্ছে, বেলুনটা এক্সপ্যান্ড করছে অর্থাৎ বেলুনটা ফুলে উঠছে বা সম্প্রসারিত হচ্ছে। এবার কি হচ্ছে, ডিউ টু দ্য ভলিউম বিগিনস টু ইনক্রিজ দ্য প্রেশার অফ দ্য এয়ার ইনসাইড দ্য বেলুন উইল ডিক্রিজ। এইবার কি হচ্ছে, যেহেতু ভলিউমটা ইনক্রিজ করে যাচ্ছে, এবার বেলুনের ভেতরের যে প্রেশারটা রয়েছে সেটা আস্তে আস্তে কি হবে, কমতে থাকবে। কেন? কারণ প্রেশার আর ভলিউম আমরা জানি পরস্পরের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি the balloon will expand just enough that the pressure inside and outside are again in balance. তাহলে বেলুনটা কি করবে, ফুলতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ভিতরের আর বাইরের প্রেশারটা সেম হয়ে যাচ্ছে। But it is important to note that this momentary increase in pressure lasts for only a very very small fraction of second. এটা খুব অল্প সময়ের জন্য স্থায়ী হয়ে থাকে।
এবার কি হচ্ছে, এবার এটাকে আমরা ঠান্ডা করব। ঠিক আছে, কিভাবে ঠান্ডা করব? বরফ দিয়ে অথবা লিকুইড নাইট্রোজেন দিয়ে আমরা ঠান্ডা করব। বলছে as the air cools the pressure decreases momentarily, this creates a pressure imbalance। এবার যত কি হবে ঠান্ডা হচ্ছে তত প্রেশারটা ডিক্রিজ করছে, অর্থাৎ কমে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, ভেতরের এবং বাইরের মধ্যে একটা প্রেশারের ইমব্যালেন্স তৈরি হচ্ছে, মানে ভারসাম্য থাকছে না। বলছে সো দ্য প্রেশার আউটসাইড ইজ নাও গ্রেটার দেন দ্য প্রেশার ইনসাইড। এই মুহূর্তে স্বাভাবিকভাবে বাইরের যে প্রেশারটা সেটা বেশি থাকবে, আর ভেতরের প্রেশারটা কি হবে, কম থাকবে। অ্যান্ড দ্য স্ট্রঙ্গার আউটসাইড এয়ার প্রেশার কম্প্রেসেস দ্য বেলুন। এর ফলে বেলুনটা কি হবে, কম্প্রেস মানে সংকুচিত হতে থাকবে, যেহেতু বাইরের প্রেশারটা এই মুহূর্তে বেশি আছে। দেখতে পাচ্ছ বেলুনটা সংকুচিত হচ্ছে। The reduction in balloon volume increases the air density। এবার যেহেতু ভেতরের এয়ারটার ভলিউমটা কি করছে, কমে যাচ্ছে, তাহলে আয়তন কমলে কি হবে, ডেনসিটি অর্থাৎ ঘনত্বটা বেড়ে যাবে, which raises the air pressure inside the balloon। যার ফলে কি হবে, ভেতরের এয়ারের প্রেশারটা আস্তে আস্তে কি হবে, বাড়তে থাকবে। এবার কি হচ্ছে, the balloon will continue to shrink in size until its pressure is again the same as the surrounding air। যতক্ষণ পর্যন্ত আবার এই দুটো সমান না হচ্ছে, মানে ভেতরের এবং বাইরের প্রেশারটা সমান হয়ে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত বেলুনটা কি হবে, সংকুচিত হতে থাকবে। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন। হট এয়ার বেলুনের ক্ষেত্রে আমরা কি দেখি, হট এয়ার বেলুনের ক্ষেত্রে অন ইগনিশন অফ দ্য ফুয়েল দ্য এয়ার ইনসাইড দ্য এনভেলপ হিটস আপ। as the temperature of the air increases the volume of the air also increases and consequently the density decrease করে। তার ফলে কি হয়, যখন এই ফুয়েলটাকে ইগনিশন করা হয় মানে আগুন ধরানো হয় বা পোড়ানো হয়, তখন কি করছে, যে ভেতরের যে এয়ারটা রয়েছে ঠিক আছে, সেটা হচ্ছে কি উত্তপ্ত হতে শুরু করে। এবং ফলে কি হচ্ছে, এবার যত এই এয়ারটার টেম্পারেচার ইনক্রিজ করতে থাকবে, তত কি হবে, ভলিউম অফ দ্য এয়ার অলসো ইনক্রিজ করবে, তাতে তার যে আয়তনটা, এয়ারের যে আয়তনটা সেটা কি হবে, বাড়তে থাকবে। এবং তার ফলে কি হবে, ঘনত্বটা ধীরে ধীরে কমতে থাকবে। এর ফলে কি হবে, এর ফলে যেহেতু ঘনত্বটা কমে গেছে, দিস মেক্স দ্য এনভেলপ লাইটার দেন দ্য অ্যাটমসফেরিক এয়ার সারাউন্ডিং ইট। এর ফলে বাইরের যে সারাউন্ডিং যে প্রেশারটা রয়েছে বা এয়ারটা রয়েছে, তার তুলনায় কি হবে, এটা হালকা হয়ে যাবে। হেন্স দ্য buoyant force acts in upward direction on the balloon and it flies। ফলে কি হবে, প্লবতাটা উপর দিকে থাকবে এবং সেটা ভাসতে শুরু করবে, ওকে, বা উঠতে শুরু করবে। আরেকটা জিনিস হয়ে থাকে, সেটা হচ্ছে কি, জগিং যেটা আমরা করে থাকি শীতকালে বা গ্রীষ্মকালে সবসময় করে থাকি, কিন্তু ঘটনাটা হচ্ছে কি, শীতকালে জগিং করাটা কিন্তু কষ্টসাধ্য হয়ে যায়। কারণটা কি, লো টেম্পারেচারে আমাদের লাংস গুলো কি হয়, সংকুচিত হয়ে যায়। ঠিক আছে, ফলে কি হচ্ছে, আমাদের হিউম্যান লাংস ক্যাপাসিটিটা আস্তে আস্তে ডিক্রিজ করে যায়, কমে যায়। তাই জন্য কি হয়, শীতকালে আমাদের জগিং করতে যতটা কষ্ট হয়, গরমকালে জগিং করতে ততটা আমাদের কিন্তু কষ্ট হয় না। তাহলে এটাও হচ্ছে কি, টেম্পারেচার আর ভলিউমের পারস্পরিক সম্পর্কের একটা বাস্তব প্রয়োগ। বেশ, তাহলে আলটিমেটলি যেটা দেখতে পেলাম, তাহলে চার্লসের সূত্র যদি আমরা এখান থেকে একটা সূত্র আকারে বলতে, তাহলে কি বলবো, আমরা বলবো স্থির চাপে অর্থাৎ ক্যাপিটাল পি, স্থির ভরের অর্থাৎ স্মল এম, কোনো গ্যাসের আয়তন অর্থাৎ ভি প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাসের জন্য
ওই গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যে আয়তন থাকে তার 1/274 বৃদ্ধি বা হ্রাস পায়। দেখো এখানে যদি বৃদ্ধি বা হ্রাস লিখে থাকি তাহলে এখানেও কিন্তু বৃদ্ধি বা হ্রাস লিখতে হবে। আর কি হচ্ছে এখানে কোনটা কোনটা স্থির আছে, তাহলে চাপ স্থির আছে আর ভরটা স্থির আছে, এই দুটো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। ওকে, এবার এটার গাণিতিক ব্যাখ্যাটা কিরকম, আমরা ধরে নিচ্ছি যে স্থির চাপে স্থির ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন হচ্ছে V0। তাহলে ওই একই কন্ডিশনে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হচ্ছে V1, ওই একই কন্ডিশনে 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি আয়তন V2, T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা একই কন্ডিশনে যদি আয়তন VT1 আর T2 ডিগ্রি সেন্টিগ্রেড যদি আয়তন VT2 হয়, তাহলে V1 সমান কি হবে, ওর 0 ডিগ্রি সেন্টিগ্রেড আয়তন ছিল মানে V0, তার মানে এটার 1/274, অর্থাৎ এখান থেকে কমন যাবে কি V0, তাহলে কমন গিয়ে কি 1 + 1/273। অনুরূপে কি হবে V2 সমান V0 × 1 + 2/273, কারণ এখানে V2 আছে, তাহলে 2 যেহেতু আছে 2/273। তাহলে সিমিলারলি T1 যদি হয় তাহলে কি হবে V0 × 273 + T1/273, বা যদি একটু আগের লাইনে যায় তাহলে V0 + V0 × T1/273, মানে যত টেম্পারেচার এখানে থাকবে এখানে তত বাই 273 কথাটা উল্লেখ থাকবে। তাহলে কমন নিলে কি হলো VT1 সমান V0 × 273 + T1/273। তাহলে সিমিলারলি VT2 সমান কি হবে V0 × 273 + T2/273। এবার কি হলো, এবার দেখো তাহলে এই দুটোকে যদি আমি ভাগ করে দিই তাহলে VT1/VT2 সমান কি হবে, এই জিনিসটা হবে আলটিমেটলি। এবার এখানে কাটাকুটি কোনটা কোনটা যাবে, এই 273 এই 273 কাটাকুটি যাবে, এই যে V0 আর এই যে V0 কাটাকুটি যাবে, তাহলে পড়ে থাকবে এখান থেকে 273 + T1 এই যেখানে আছে আর বাই 273 + T2। ওকে, তাহলে এই যে 273 + T1 এটাকে আমরা ধরলাম ক্যাপিটাল T1, আমরা লিখেছি যে T1 সমান ক্যাপিটাল T1 সমান 273 + T1, আর এখানে লিখলাম এই জায়গাটা 273 T2 জায়গায় ক্যাপিটাল T2। ওকে, তাহলে কি হলো VT1/VT2 সমান ক্যাপিটাল T1/T2, অর্থাৎ V আর ক্যাপিটাল T পরস্পর কি হলো সমানুপাতিক, কখন, যখন চাপ এবং ভর পরস্পর স্থির আছে। তার মানে কি এখানে যদি কনস্ট্যান্ট টার্ম বসিয়ে দিই, সমানুপাতিক ধ্রুবক বসিয়ে দিই, তাহলে কি হলো V = KT। তাহলে এটাই হলো চার্লস সুত্রের গাণিতিক রূপ V = KT যখন ভর এবং চাপ ধ্রুবক থাকে। ওকে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল T সমান 273 + স্মল t ধরা হয়েছে। কি এই ক্যাপিটাল টিটা কি, ক্যাপিটাল টিটা হলো কেলভিন স্কেলে উষ্ণতা বা পরম উষ্ণতা, আর এই স্মল টিটা হলো সেলসিয়াস বা সেন্টিগ্রেড স্কেলের উষ্ণতা। এবার পরবর্তী একটা জিনিস সেটা হচ্ছে আমরা পরম শূন্য উষ্ণতা সম্বন্ধে আমরা জানবো। সেটা কি আমরা অলরেডি জেনেছি যে VT1 = V0 + V0 × যেহেতু এখানে T1 আছে তাহলে T1/273। এবার এই যে T1, এই T1 যদি -273 ডিগ্রি সেন্টিগ্রেড ধরি তাহলে এখানে কি হবে, এই VT1 এর জায়গায় এখানে V -273 হবে, আর এখানে এই T1 এর জায়গায় কি হবে, এখানেও -273 হবে। তাহলে কি হবে 273 আর 273 কেটে গিয়ে এখানে -V0 হবে, তার মানে কি V0 - V0 অর্থাৎ এই জিনিসটা হবে। তাহলে V -273 মানে V0 - V0 অর্থাৎ 0। তাই মানে কি দেখতে পাচ্ছি -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন সেটা কি হচ্ছে শূন্য হয়ে যাচ্ছে বা আয়তন লোপ পেয়ে যাচ্ছে। অর্থাৎ স্থির চাপে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন যেহেতু শূন্য হয় তাই জন্য এই উষ্ণতাকে আমরা বলে থাকি পরম শূন্য বা অ্যাবসলিউট জিরো উষ্ণতা। ওকে, তার মানে কি হচ্ছে যে উষ্ণতায় অর্থাৎ -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হবে বা আয়তন লোপ পাবে তাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়ে থাকে। কিন্তু কি হয় বাস্তবে এত কম উষ্ণতা আমরা কি হয় পাই না। কেন পাই না, কারণ এত কম উষ্ণতায় আসার আগেই সমস্ত গ্যাস তরল হয়ে যায়। আরেকটা কি, তরল বা কঠিনের ক্ষেত্রেও কিন্তু এই সূত্রটা খুব একটা প্রযোজ্য হয় না। ওকে, এবার এই পরম শূন্য উষ্ণতা ছবি তো আমরা জানলাম অলরেডি। এবার এটা নিয়ে একটা জাস্ট মজার ভিডিও দেখবো, কারণ আমরা এতক্ষণ অনেক সিরিয়াস আলোচনা করেছি, একটু জাস্ট মজার একটা ভিডিও দেখে হালকা হবো। আর এখানে লিঙ্কটা দেওয়া আছে, তোমরা ইচ্ছা লিঙ্ক থেকেও দেখতে পারো। Are you ready to get cold? Are you ready to get really cold? Are you ready to get colder than most things in this universe have ever been before? All right then, here we go. On a trip towards absolute zero. 4 degrees. Cold enough to stop your milk going sour, but not cold enough for us. -5 degrees C. Water has frozen, but not everything freezes at this temperature. Some things never freeze at all. -89 degrees C. Might be starting to feel a little chilly. That's because heat flows from hot things to cold things. Antarctica!
There can't be anywhere much colder than this. Right? Wrong. The beginnings of a new star. It comes in at minus 253 degrees C or 20 Kelvin. 0 Kelvin is absolute zero. Temperature is really a measurement of how much things are moving. And out here, they aren't moving fast. To go lower than this, we are going to have to get experimental. 4 Kelvin. 2 Kelvin. We're right, 0 viscosity there. Below 1 Kelvin, particles slow towards their lowest possible energy levels. Most chemical reactions slow down or become impossible, although a few actually speed up. Below 500 nanokelvin, we enter a world of strange quantum effects as matter becomes more ordered and seems to merge together to form waves. This is just about as close as we get to absolute zero. Woo. বেশ, একটা মজার ভিডিও তোমরা দেখলে এবং তোমরা নিশ্চয়ই এখান থেকে এটাও আইডিয়া পেলে যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা অ্যাবসলিউট জিরো যেটাকে আমরা বলে থাকি সেটা কতটা মজার হতে পারে সেটা তোমরা ভিডিওর মধ্যে দেখতে পেয়েছো নিশ্চয়ই। ঠিক আছে, এবং স্বাভাবিকভাবেই তোমরা পরবর্তী ক্ষেত্রে যে কোনো ঠান্ডা জিনিস খাবার আগে নিশ্চয়ই ভাববে যে এটা তো ঠান্ডা, কিন্তু আরো ঠান্ডা হলে কি হতে পারে, বা অ্যাবসলিউট জিরো ওই টেম্পারেচার গেলে কি হতে পারে। ওকে, তো বেশ, এটা একটা মজার ছিল জিনিসটা। এবার আমরা পরবর্তী জায়গায় যাই। ওকে, তো এবার কি হচ্ছে, এবার দেখো এখানে আমরা ভলিউম ভার্সেস টেম্পারেচারের একটা লেখচিত্র অঙ্কন করেছি। সেখানে কি হচ্ছে, আমরা আগেই জেনেছি ভলিউম আর টেম্পারেচার পরস্পরের সঙ্গে কি সমানুপাতিক, এটা কেলভিন স্কেলে বলে একদম মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া গেছে। কিন্তু যখনই এটা টেম্পারেচারটা ডিগ্রি সেন্টিগ্রেডে পাওয়া যাবে, আমরা জানি যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড ভলিউমটা জিরো হয়, তাহলে এখান থেকে শুরু হবে লাইনটা এবং একটা স্ট্রেট লাইন যাবে। ওকে, তাহলে এই দুটোর সঙ্গে লেখচিত্রের পার্থক্যটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এটা কেলভিন স্কেলে মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যায়, কিন্তু সেন্টিগ্রেড স্কেলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড মানে এক্স অক্ষের নেগেটিভ অংশে -273 ডিগ্রি সেন্টিগ্রেড যে পয়েন্টটা, সেখান থেকে স্টার্ট করে এটা স্ট্রেট লাইন হয়ে বেরিয়ে যাবে। ওকে, এবার হচ্ছে কি পরম উষ্ণতা স্কেল বা কেলভিন স্কেল জিনিসটা কি বলছে। এই স্কেলে আমরা যদি -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে 0 কেলভিন ধরি, যেমন ধরে যারা -273 কে আমরা 0 কেলভিন ধরলাম, তাহলে এর থেকে এক বাড়ালে কি -272, এটা এক বাড়ালে 1 কেলভিন, আরো এক বাড়ালে -271, এটা আর এক বাড়ালে 2। এই করতে করতে কি হচ্ছে, T সমান 273 প্লাস P হচ্ছে এখানে, তার মানে কি ক্যাপিটাল T, এটাকে ক্যাপিটাল T ধরা হচ্ছে কেলভিন স্কেল। তার মানে কি -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে 0 কেলভিন ধরে নিয়ে এবং প্রত্যেকটা এই যে স্কেলের প্রত্যেকটা ব্যবধানকে 1 ডিগ্রি ব্যবধানকে সেলসিয়াস স্কেলেরও যদি প্রতি 1 ডিগ্রি ব্যবধানের সমান ধরে না হয়, তবে যে স্কেল পাওয়া যাবে সেই স্কেলকে আমরা বলে থাকি পরম উষ্ণতা স্কেল বা কেলভিন স্কেল। এই উষ্ণতার পাঠকে, এই স্কেলে যে উষ্ণতার পাঠ পাবো সেটাকে আমরা ডিগ্রি এ মানে ডিগ্রি অ্যাবসলিউট বা কেলভিন দিয়ে প্রকাশ করে থাকি। আর সেন্টিগ্রেড স্কেলের সঙ্গে কেলভিন স্কেলের টেম্পারেচারের যে সম্পর্ক সেটা হচ্ছে ক্যাপিটাল T ইকুয়াল টু 273 প্লাস স্মল t। আগেই বলেছি এই ক্যাপিটাল T হচ্ছে কেলভিন স্কেলে বা পরম উষ্ণতা স্কেলের উষ্ণতা, আর এই স্মল টিটা হচ্ছে তোমার কি সেন্টিগ্রেড বা সেলসিয়াস স্কেলের উষ্ণতা। এখানে একটা পাশাপাশি ছবিতেও দেখানো হয়েছে। ওকে, এবার চার্লসের সূত্র তো আমরা অলরেডি জেনে গেছি। এবার একটা চাপের সূত্র, দেখো কিছুই না, জাস্ট এই চাপগুলোর জায়গায় আয়তন আর আয়তনগুলোর জায়গায় চাপ দিলে আলটিমেটলি কিন্তু সূত্রটা পাল্টে যায়। তাহলে ছবিটা কি হবে, একই রকম হবে। এখানে ভলিউম ভার্সেস ক্যাপিটাল T ছিল মূলবিন্দুগামী সরলরেখা, তাহলে এখানে ভলিউম জায়গায় কি P হবে, তাহলে আর এখানে T এর জায়গায় এখানে T থাকবে, এটাও কেলভিন স্কেলে, তাহলে মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে চার্লসের সূত্র আর চাপের সূত্রের মধ্যে সবটাই মিল, শুধু এখানে চাপ যেগুলো থাকবে সেখানে আয়তন হবে, আর এখানে যেগুলো আয়তন থাকবে সেটা এখানে চাপ হবে, বাকি সবটাই একদম সেম টাইপের হবে। এটা মনে রাখা সব থেকে সহজ উপায়। এবার আমরা এতক্ষণ ধরে চার্লসের সূত্র সম্বন্ধে আলোচনা করলাম। এবার চার্লস সূত্রের এই সূত্রগুলো নিশ্চয়ই পেয়েছি, V ইকুয়াল টু KT বা V বাই T সমান K, V1 বাই ক্যাপিটাল T1 সমান V2 বাই ক্যাপিটাল T2, আর হচ্ছে P1 V1 বাই ক্যাপিটাল T1 ইকুয়াল টু P2 V2 বাই ক্যাপিটাল T2। এই সূত্রগুলোকে অ্যাপ্লাই করেই আমরা অঙ্কগুলো বা গাণিতিক উদাহরণগুলো আমরা সলভ করতে সক্ষম হব। তাহলে চলো একটা উদাহরণ করে নিই। তো বলছে কি বলছে, নির্দিষ্ট পরিমাণ কিছু গ্যাসকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় থেকে উত্তপ্ত করা হলে যদি এর চাপ ও আয়তন উভয় দ্বিগুণিত হয়, তাহলে কি হচ্ছে, এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা মানে কি ক্যাপিটাল T1 সমান কত 273 কেলভিন,
আর কি হচ্ছে, এর চাপ ওর আয়তন উভয় দ্বিগুণিত হয়েছে। তাহলে প্রাথমিক চাপ যদি P1 হয় তাহলে অন্তিম চাপ 2P1, আয়তনে দ্বিগুণিত হয়েছে, তাহলে প্রাথমিক আয়তন যদি V1 হয় তাহলে অন্তিম আয়তন কত হবে 2V1। তাহলে ক্যাপিটাল T2 অর্থাৎ অন্তিম উষ্ণতা কত আমাকে বের করতে হবে। তাহলে ফর্মুলায় বসিয়ে দিলাম। তাহলে P1 V1 গুলো যা ছিল থাকলো, ক্যাপিটাল T1 এর জায়গায় 273 বসালাম, P2 এর জায়গায় কি বসাবো 2P1, V2 জায়গায় কি বসাবো 2V1, আর T2 জায়গায় T2 থাকলো। এবার এই P1 V1 আর এগুলো সব কাটাকুটি করে আলটিমেটলি দেখবে T2 সমান বেরোচ্ছে 273/4 অর্থাৎ 1092। এটা কেলভিন স্কেলে, এই 1092 কেলভিন বা 1092 - 273 করলে কি হবে, ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে 819 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তর হবে তোমার। ওকে, আরেকটা প্রশ্নের উত্তর করি, সেটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ কিছু গ্যাসকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা মানে কি, এখানে ক্যাপিটাল T1 সমান 0 ডিগ্রি মানে কি 273 কেলভিন, আর 50 সেন্টিমিটার পরস্তম্ভের চাপে মানে কি ক্যাপিটাল P1 অর্থাৎ প্রাথমিক চাপ 50 সেন্টিমিটার দিচ্ছি, আয়তন কত ছিল 800 সিসি, তাহলে প্রাথমিক আয়তন হচ্ছে 800 সিসি। এবার এখানে টেম্পারেচার বেড়ে কি হলো 27 ডিগ্রি সেন্টিগ্রেড হলো, মানে কি T2 সমান কত 273 + 27 মানে 300 কেলভিন, আর 75 সেন্টিমিটার পরস্তম্ভের চাপ হলো কি অন্তিম চাপটা মানে P2, তাহলে P2 সমান 75 পরস্তম্ভের চাপ হচ্ছে ওর আয়তন অর্থাৎ V2, এটা আমাকে চেয়েছে। তাহলে আমাদের ফর্মুলা কি, P1 V1 বাই ক্যাপিটাল T1 সমান P2 V2 বাই T2, এখানে প্রত্যেকটা ভ্যালুগুলো বসিয়ে দাও, তাহলে দেখবে হোল বসিয়ে দিলেই এই V2 এর ভ্যালুটা এখান থেকে বেরোবে 586 সিসি। ওকে, এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। তো তোমরা আজকে চার্লস সূত্র সম্বন্ধে একটা আইডিয়া পেলে, আশা করি তোমরা এই যে আমরা আলোচনাটা করলাম সেটা তোমরা বাড়িতে ভালো করে তোমাদের বইগুলো পড়বে এবং পড়ে নিয়ে ব্যাপারটাকে আরো ক্লিয়ার কনসেপ্ট নেওয়ার চেষ্টা করবে। তোমাদের সঙ্গে যতটা সম্ভব খুব সহজ সরলভাবে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করেছি এবং কিছু মজার মজার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং আমাদের সঙ্গে থাকার জন্য, এই ক্লাসটা করবার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।